ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিষ্পত্তি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু। আনোয়ারুল ইকবাল মিতু, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। কোহিনূর কর্নার শেষ লাইনটা দিয়ে শুরু করতে চাই যে ইংলিশ প্রিমিয়ার লিগে 20 দল খেলে, কিন্তু ট্রফি জিতছে ম্যানচেস্টার সিটি। নিয়মে পরিণত হয়ে গেছে বিষয়টা। সেক্ষেত্রে এই যে ট্রফি রেসে টিকে থাকা, জিতেই যাওয়া, সেটার পেছনে আপনার কাছে জানতে চাইবো যে গার্দিওলার ভূমিকাটা আসলে কত বড় হয়ে দেখা দিয়েছে। ধন্যবাদ এবং ৭১-এর সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি, আমার খুব পছন্দের একটা জিনিস আজকে আমাকে আপনি ডাক দিয়েছেন, আমি খুব খুশি। এই কারণে খালেদ জামিল, অনেকে ভাবতে পারে যে বানিয়ে বানিয়ে এই লোকটা কি বলে। আপনার সাথে যখন ১-১.৫ মাস আগে আমি এই ইংলিশ লিগ নিয়ে কথা বলেছিলাম, আমি কিন্তু আপনাকে বলেছি যে টুডে টুমরো যেখানেই যাক সিটি চ্যাম্পিয়ন হবে, শেষমেশ আর্সেনাল পারবে না এবং লিভারপুলও পারবে না। এই কথাটা তো আপনি মানেন নাকি? জি, অবশ্যই। আচ্ছা, এবার আপনি আসেন। সবাই কিন্তু বলবে যে মাঠে তো প্লেয়াররাই খেলে, ইয়েস খেলে, কিন্তু আপনার কোচের যে ভূমিকাটা, যে জেলিংটা, যে নার্ভটা তৈরি করে দেন উনি। আমি শুধু এই বছরের কথাই বলছি না, আপনি যদি গত বছরের আগের বছরের ফেরত যান একটু কাইন্ডলি, সেখানে আপনি দেখবেন এই দৌড়টা হয়েছিল কিন্তু আপনার লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির মধ্যে, এবং লাস্ট ৯ খেলা দুটো দলই কিন্তু ৯টা গেমই জিতেছে, কিন্তু সেই ১ পয়েন্টেই কিন্তু সিটিজেনরা চ্যাম্পিয়ন হয়েছে। এটাকেই নার্ভ বলে। যেমন আমি এটা ভিতরের তথ্যটা জানি দেখে বলছি, সেটা হচ্ছে দেখবেন লাস্ট যখন ৮টা কি ৭টা খেলা বাকি, তখন কিন্তু লিভারপুল ১ পয়েন্টে আগানো ছিল, এবং সারা টুর্নামেন্টে সেই পর্যন্ত লিভারপুল মাত্র ২টা গেম হেরেছিল। এবং তারপরেই দেখা গেল লাস্ট যে ৭টা খেলা, সেখানে এসে আরো ২টো গেম, সাথে আরো ২টা, মানে মোট ৪টা, দুটো হারলো, ২টা ড্র করলো। পরবর্তীতে বের হলো যে মোহাম্মদ সালাহ এবং ইয়র্গেন ক্লপের মধ্যে গন্ডগোল গেল এটা। এরপরে আপনি আসেন যে এই যে তথ্য আজকে কোহিনূর কণা সবই দিয়ে দিল, ওই তথ্যটা আমি নিজে আপনাদের জন্য এনেছিলাম। আর একটা তথ্য তাহলে আমি দেই, সেটা হচ্ছে ইংলিশ লিগের যেই আপনার রেকর্ডটা আজকে পেপ গার্দিওলা ভাঙলো, এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক। আপনার কনজিকিউটিভ 4টা লিগ নেওয়া, যে এর আগে কিন্তু রেকর্ড ছিল মাত্র পরপর 3বার, মাত্র 4টা টিম এই রেকর্ডটা করেছিল। সেটা হচ্ছে হাডার্সফিল্ড, অনেকে এই নামটা চেনেও না। তারপরে আছে আপনার ম্যান ইউ, আর্সেনাল এবং লিভারপুল, এরা কিন্তু 3বার করে জিতেছে। কিন্তু পেপ গার্দিওলা যেই আপনার পরপর 4বারের রেকর্ড করলো, এটা যে সামনে কবে ভাঙবে বা আমরা বেঁচে থাকতে দেখে যাব কিনা, দ্যাট ইজ মানে $1,000,000 কোয়েশ্চেন। তারপরে আপনার মাথায় নিবেন এইটা শুধু, যে শুধু কিন্তু লিগ না, তারা কিন্তু ট্রেবেলও জিতেছে, এবং এবারও যদি তারা এফএ কাপ, যেটা 25 তারিখে হবে, এটা যদি সিটিজেনরা জেতে, তাহলে কিন্তু কনজিকিউটিভ 2বার তারা ডাবল পাবে। এটাও কিন্তু একটা বিরাট। আনোয়ারুল ইকবাল মিতু, এই মুহূর্তে সম্ভবত আপনার ডিভাইসটি আনমিউট হয়ে গেছে, আনমিউট করতে হবে। আর কিন্তু তারা 19টা গেম জিতেছে এবং 4টা শুধু ড্র করেছে। এই জিনিসটা পেপ গার্দিওলা ছাড়া মানে আপনি কে করলো? এটা কিন্তু প্লেয়াররা করেছে, বাট এই যে প্লেয়ারদেরকে উজ্জীবিত রাখা এবং প্লেয়ারদের নার্ভটা শক্ত রাখা, এটা কিন্তু প্রথমবার না, এইটা কিন্তু পরপর উনি দেখিয়ে যাচ্ছেন। এবং পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটিকে যেই জায়গায় নিয়ে এসেছে, সেটা কিন্তু করা অন্য কোচের পক্ষে ডিফিকাল্ট হবে। নিঃসন্দেহে সেই জায়গা তো রয়েছেই, শুধুমাত্র যে মাঠে ম্যাচ পরিচালনা করা, সেইখানে ট্যাকটিক্সটা তৈরি করা এবং সেই কৌশলটা কাজে লাগানো, মাঠে এক্সিকিউট করা, সেই বিষয়গুলো তো রয়েছে। একই সাথে একটা দল গঠন করা, যখন সামার অ্যান্ড উইন্টার ট্রান্সফার সিজন চলে, সেই সময়টাতেও তো পেপ গার্দিওলার বড় একটা ভূমিকা থাকে, যে কোন পজিশনে কোন প্লেয়ারটাকে কিনে আনলে সেখানে তাকে কাজে লাগানো যাবে। সেই জায়গায় গার্দিওলার ভূমিকাটা অন্য কোচদের তুলনায় কতটা ফ্রুটফুল হয়েছে? আমি বলি, এইখানেই একটা ম্যানচেস্টার সিটির আজকে পিছনে ভালো করার উদ্দেশ্য হচ্ছে তাদের ওনার পেপ গার্দিওলা যখন যে প্লেয়ারটাকে চেয়েছে,
কখনোই রিফিউজ করে নাই, যেটা আপনার লিভারপুল কখনোই পায় নাই। মানে তারা সবসময় অল্প বাজেটের মধ্যে মানে কোচকে বেঁধে সেধে রাখে, কিন্তু পেপ গার্ডিওলা আপনি সেখানে আপনার 80 মিলিয়ন হোক, 75 মিলিয়ন হোক বা 100 মিলিয়ন হোক, আপনি যখন যে প্লেয়ারটা উনি চেয়েছেন, যেমন ইংলিশ লিগে ইংলিশ প্লেয়ার হাইয়েস্ট পেইড জ্যাক গ্রিলিশকে কিন্তু উনি দলে নিয়েছিলেন। তারপরে যে আর্লিং হালান্ড থেকে শুরু করে যেসব প্লেয়ার, ওনার প্লেয়ার বাছার ধরনও খুব ভালো। উনি ঠিক পার্টিকুলার প্লেয়ারটাকে নেয়, যেমন ধরেন আপনার এইবার উনি গার্ডিওলকে নিয়েছে, শুধু একটা ডিফেন্ডার, যদি উনি ইনজুরিতে ছিলেন। হি ইজ এ জেম অফ এ প্লেয়ার। তো এই জিনিসগুলো মানে মাস্টার মাইন্ড হচ্ছেন আপনার গার্ডিওলা, এবং এটা সত্যি যে আপনার এই গার্ডিওলা এবং আপনার ইয়র্গেন ক্লপ, এই দুইজনের মতো কোচ আপনার ম্যান ইউতে নাই দেখেই কিন্তু ম্যান ইউ আজকে পেছানো। এবং এই কথাটা আমি বারবার বলেছি, বড় দলের জন্য অবশ্যই বড় কোচ দরকার, এবং বড় কোচকে নিয়েই আপনি কিন্তু কিছুটা সময় তাকে দিতে হবে, কারণ এক একটা কোচ এক এক ফরম্যাটে খেলায়। তো সেই জিনিসটা আপনার মাস্টার মাইন্ড, ওয়ার্ল্ডের 5টা কোচ যদি আপনি ধরেন, তার মধ্যে অবশ্যই গার্দিওলা অন্যতম। নিঃসন্দেহে সেই জায়গা তো রয়েছেই, কিন্তু যেই বিষয়টা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা হচ্ছে গতকালকে ম্যান সিটির প্রেস কনফারেন্স। ট্রফি জেতার পরে গার্দিওলা আভাস দিয়ে রেখেছেন যে তিনি হয়তোবা ম্যানচেস্টার সিটিতে খুব বেশি দিন আর নেই, কয়েকটা সিজন হয়তোবা থাকছেন। সেক্ষেত্রে যদি আমরা এই গার্দিওলার উপরে এতটা নির্ভরশীল ম্যান সিটিকে ধরে নিই, তারা তো এখন বড় দল হয়ে উঠেছে, তাহলে ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎটা কেমন দেখছেন উইদাউট গার্দিওলা? দেখেন, আমি একটা কথা বলি, কারোর জন্য কোনো জিনিস কিন্তু থেমে থাকে না। মেবি সামনে অন্য যিনি আসবেন উনি কিন্তু ভালোও করতে পারেন, কিন্তু উনি যে জিনিসটা হয়, যারা একটু বুদ্ধিমান, যারা আপনার ভালো মানে টপ ফর্মে থেকে, কারণ কি দেখেন গার্ডিওলা যেটা করে দিয়ে গেছে আপনার ম্যানচেস্টার সিটিকে, এর বেশি কিন্তু উনি কি করবেন, আর হয়তোবা 2টা বেশি চ্যাম্পিয়নশিপ দিবেন। কিন্তু এই ধরনের কোচরা কিন্তু নতুন চ্যালেঞ্জ নিতে সবসময় পছন্দ করেন, এটা আপনি মাথায় রাখবেন। এবং সবসময় আমি এটা প্লেয়ারদের বেলাও বলি, আপনি টপ ফর্মে থাকতে থাকতেই কিন্তু রিটায়ারমেন্টে যান, তাহলে হবে কি আপনার কীর্তিটা সারা জীবনের জন্য রয়ে যাবে। এখন ধরেন আপনি যেই প্রেসারে ইয়র্গেন ক্লপ চলে যাচ্ছে, আর কালকে কিন্তু আর একটা ঘটনাও ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে, ইয়র্গেন ক্লপের লাস্ট গেম ইন ইংলিশ প্রিমিয়ার লিগ। তো সেই রকম গার্ডিওলাও কিন্তু আপনার এইবার না, উনি কিন্তু গত বছরও আভাস দিয়েছেন, কিন্তু ম্যানচেস্টার সিটির ওনার ওনাকে ছাড়তে চায় না কোনো মতেই না। তো যেই কারণে উনি আর এক বছর কনফার্ম করে দিয়ে, আমার মনে হয় এটা আমার অ্যাজাম্পশন, সেটা হচ্ছে সামনের বছরের পরে উনি আর থাকবেন। সেক্ষেত্রে আসলে আমরা এর আগেও দেখেছি, অর্থাৎ গার্দিওলা 2016-তে তো এসেছেন ম্যানচেস্টার সিটিতে, তার আগে বা গার্দিওলা আসার অনেকদিন পরে এসে একটা চ্যাম্পিয়ন্স লিগ তারা জিতলো। সেক্ষেত্রে কি ম্যানচেস্টার সিটির সেই লিগ্যাসিটা তারা অর্জন করতে পেরেছে কিনা, যেটাকে আপনি বরাবরই বলেন যে বড় দল আর ভালো দলের ভেতরে পার্থক্য, সেই ভালো দল থেকে ম্যানচেস্টার সিটি কি বড় দলে হয়ে উঠতে পারলো কিনা, একদম সংক্ষেপে যদি বলেন। আপনি যদি এখন প্রেজেন্ট ধরেন, অবশ্যই কিন্তু ম্যান সিটি আপনার বড় দল। আপনি যদি অ্যাজ আ হোল ধরেন, এখনো কিন্তু যোজন যোজন দূরে ট্রফির ক্ষেত্রে আপনার ম্যানচেস্টার সিটির সাথে ম্যান ইউ এবং ম্যানচেস্টার সিটির সাথে লিভারপুল। কারণ এখনো কিন্তু ম্যানচেস্টার সিটি খুব বেশি হলে ডাবল ফিগারে এখনো মনে হয় যেতে পারেনি, মানে লিগ টাইটেলের কথা আমি বলছি। আর আপনার চ্যাম্পিয়ন্স লিগও যদি বলেন, তারা এত বছরেও শুধু কিন্তু একটা মাত্রই চ্যাম্পিয়ন্স ট্রফি, মানে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি পেয়েছে। সেই হিসাবে আমি তাকে বলি না বড় দল, কিন্তু এই মুহূর্তে যদি আপনি তাকে কাউন্ট করেন, আপনি যদি লাস্ট 5 ইয়ার্স ধরেন, তাহলে অবশ্যই ম্যানচেস্টার সিটি, বিশেষ করে গার্দিওলার সময়কালটাতে যে পারফরমেন্স তারা দেখিয়েছে এবং ধারাবাহিকভাবে তারা যেভাবে নিজেদেরকে সবার উপরে তুলে ধরেছে, তাতে আসলে তাদেরকে বড় দল বলা ছাড়া উপায় নেই। সামনে কি হতে পারে গার্দিওলাকে ছাড়া, সেটা আমরা নিশ্চয়ই ভবিষ্যতের হাতে ছেড়ে দিতে পারি। আনোয়ার ইকবাল মিতু, অনেক ধন্যবাদ খেলাযোগে যুক্ত হওয়ার জন্য।